চোখ খুলতেই দেখলাম তে চায়ের কাপটা বিছানার পাশে টেবিলটাতে রাখলো। চায়ের কাপটা থেকে ধোঁয়া উঠছে। বিছানায় বেডটি খাওয়ার অভ্যাস আমার নেই কোনো কালে, কিন্তু এবারের নিয়ম কানুন সব আলাদা। কেমন একটা বড়লোক বড়লোক ভাব। অবশ্য তেরা এমনিতেই বড়লোক, বড়লোকওয়ালা ভাব না থেকে কি পারে? চায়ের কাপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকালাম। মুখটা কেমন একটু চিন্তিত লাগলো। উঠে বসতে বসতে বললাম, কি হয়েছে? চেহারা এমন লাগছে কেন? আমার দিকে চায়ের কাপটা এগিয়ে দিতে দিতে বলল, না কিছু না, নে চা নে। তে, তোর কি লজ্জা শরম কিছু নেই? মানে কি লজ্জা শরম থাকবে না কেন? আরে তোর জামাই রীতিমতো 5 লাখ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছে, আর তুই আমাকে তুই তুই করছিস। উফ জাঙ্কু, ফাজলামি করবি না তো। এমনিতেই টেনশন লাগছে খুব, আর তার উপরে তুই ফাজলামি শুরু করেছিস। টেনশনে কি আছে? তোর কোনো টেনশন নেই, সব টেনশন তো আমার। কি যে ঝামেলায় পড়েছি, দাদি মনে হয় এবার রিকভার করেই ফেলবে। কি বলছিস তুই? কথাটা এমন ভাবে বললাম যেন তোর দাদি এ যাত্রায় বেঁচে গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে, কিন্তু একটু পরেই নিজের কাছেই লজ্জা লাগলো। ছি, কি ভাবছি আমি। আমি বললাম, সরি, কিছু মনে করিস না। না, ঠিক আছে, আমিও খানিকটা চিন্তিত। আমি ভাবিনি এমনটা হবে। নিজেই আটকে গেছি, তোকেও আটকিয়েছি। তার উপর আবার তে চুপ করে গেল। তার উপর বাবা তোকে আজ অফিসে নিয়ে যাবে বলছিল। কি বলছিস তুই? উনি কি সিরিয়াস? হুম। সে কি? কি সর্বনাশের কথা! কেন? কেন মানে? তুই তার একমাত্র মেয়ের জামাই, তোমাকেই তো সবকিছুর দায়িত্ব নিতে হবে। আর জামাইয়ের গুল্লি মারি, কথাটা মনে হয় একটু জোরেই বলে ফেললাম। তে বলল, আস্তে, সবাই শুনবে তো। আমি গলা নামিয়ে বললাম, জামাইয়ের গুল্লি মারি? জামাই তো আর আসল না, ভুয়া জামাই। জামাই যে ভুয়া সেটা তুই জানিস, আমি জানি, কিন্তু তোর শ্বশুর মশাই তো আর জানে না। তে, তা তো আমি জানি। তুই কি বুঝতে পারছিস যে এই খবর যদি আমার বাসায় পৌঁছায় তাহলে কি হবে? আমার বাপ যদি জানতে পারে যে আমি বিয়ে করে ফেলেছি, তাহলে আমাকে সে গুলি করে দেবে। আর তুই আমার বউ না, তোকেও গুলি করবে। আমার বাবার কাছে একটা ব্রিটিশ আমলের দোনালা বন্দুক আছে, আমার দাদার। বন্দুক আছে বুঝলাম, কিন্তু আমাকে কেন গুলি করবে? আমি কি করেছি? কি করেছিস? আমার বাপ মনে করে কি জানিস? আমার বাপ মনে করে আমি হলাম একটা গাধা, আর আমাকে যে বিয়ে করবে সে হবে আমার থেকেও বড় গাধা। আর তার মতে গাধাদের বেশি দিন বেঁচে থাকার অধিকার নেই। ঠিক আছে, বেশি কথা বলতে হবে না, ফ্রেশ হয়ে জলদি নাস্তার টেবিলে আয়। তে চলে গেল। আমি বাথরুমে ঢুকলাম। আমার মনটা ভালো হয়ে গেল। তের এই বাথরুমটা আমার খুব পছন্দ। পুরো বাথরুমটা একদম নীল রঙের, বাথটাবটাও নীল রঙের। যখন বাথটাবে গা ভিজিয়ে শুয়ে থাকি, জীবনটা আনন্দময় মনে হয়। ইস, যদি তে ওই দিন আমাকে কথাটা না বলতো, তাহলে এই নীল বাথটাবে গোসল করাই হতো না। জীবনের অর্ধেকটাই বৃথা হয়ে যেত। তের সাথে সখ্যতা প্রথম থেকেই ছিল, তুই টাকারের সম্পর্ক। প্রথম থেকেই ও আমার খুব ভালো বন্ধু। তাই বন্ধুর উপকার করতে এসে এমন ভাবে ফেসে যাব আগে ভাবিনি। ক্লাসে একদিন তে আমাকে ডেকে বলল, তুই কি কয়েকদিনের জন্য আমার হাজবেন্ড হতে পারবি? আমি প্রথমে ভেবেছিলাম তে হয়তো এমনিতেই ফান করছে, কিন্তু ওর মুখ দেখে মনে হলো না, বেশ সিরিয়াস। তুই কি সিরিয়াস? রাজি কিনা বল, না হলে অন্য কারো কাছে যাই। কেসটা কি আগে বল, তারপর না হয় বলি। তে বলল, এখানে বলা যাবে না, আগে বাইরে চল। ক্যাম্পাসের বাইরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। এবার বল। তে কিছুক্ষণ চিন্তা করে নিল, যেন কিছু গুছিয়ে নিল। তারপর বলল, আমার দাদির অবস্থা খুব ক্রিটিক্যাল, আইসিইউতে আছে, খুব বেশি দিন রিকভার করবে না। ও, দাদির খুব ইচ্ছা মরার আগে উনি নাতি জামাই দেখে যাবে। ও, ও মানে? আমি কিছু বুঝলাম না। তে বলল, আরে গাধা, মানে হলো আমার জামাই দেখতে চান উনি। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম তের দিকে। এই মেয়ে ঠিক কি বলতে চাইছে? তে বলল, আমি চাই তুই আমার হাজবেন্ড হয়ে দাদির সামনে যাবি। একটা কথা বলবো? বল। আমি যতদূর জানি তুই তোর দাদিকে একদমই পছন্দ করিস না, তাহলে?
আর বলিস না, আমি পছন্দ না করলে কি হবে, আমার বাপ তো তার মাকে পছন্দ করে, নিজের মার শেষ ইচ্ছে বলে কথা, আমাকে তো আর জোর করে কিছু বলতে পারছে না। কিন্তু আব্বুর মুখটা দেখে আমার কেমন জানি খুব মায়া লাগছে। তাহলে সত্যি সত্যি বিয়েটা করে ফেল। তে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, দেখ, অ্যাডভান্টেজ নিবি না, তুই হেল্প করবি কিনা বল, তা না হয় করলাম, কিন্তু যখন সত্যিটা সামনে আসবে তখন কি করবি? তোর বাপকে কি জবাব দিবি সে চিন্তা আমার। এখন এই ঝামেলা তো দূর হোক, তুই হবি? আমি হাসলাম, বললাম, হতে পারি। একটু নাইসলি বল, আমার সামনে হাঁটু গেড়ে বল যে জাঙ্কু, আমি তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি, তুমি কি আমার হাজবেন্ড হবে? আহ, সাত কত, কি বলবি না? মরে গেলেও না। ওকে, কি আর করার। তবে একটা কথা, এই কথা যেন আমার বাসায় না পৌঁছায়। যদি আমার বাপ জানতে পারে তাহলে কিন্তু আমার খবর আছে। আরে কোনো সমস্যা নেই, ভার্সিটি তো এখন বন্ধ, সপ্তাহখানেক তুই আমাদের বাসায় থাকবি, ব্যাস, আর কিছু না। তোদের বাড়িতে মানে? ঘর জামাই? তে হাসলো। আমরা ভেবেছিলাম তে দাদি খুব বেশি দিন টিকবে না, আর আমাদের কোনো সমস্যাও হবে না, কিন্তু এখন দেখছি অবস্থা খারাপ। যদি এই যাত্রায় টিকে যায়, আমার তো খবর আছে, আর কোনোভাবে যদি বাসায় জেনে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। চুপচাপ নাস্তা খাচ্ছিলাম, এমন সময় তের বাবা বলল, আজ কি তোমাদের দুজনের কোনো প্ল্যান আছে নাকি? তে বলল, কেন আব্বু? না আসলে আমি জাঙ্কুকে আমাদের অফিসে নিয়ে যেতে চাচ্ছিলাম। কি বলো জাঙ্কু? আমি তের দিকে তাকালাম, ও চোখ দিয়ে ইশারায় বলল না বলতে। আমি তের বাবার দিকে তাকিয়ে বললাম, আমি অফিসে গিয়ে কি করব? তের বাবা বলল, এটা কেমন কথা, সামনে গিয়ে তুমি তো অফিসের দায়িত্ব নেবে। আমি আমি হাসলাম, বললাম, কিন্তু আমি কিভাবে নেব? এই সব তো তোমারই। আঙ্কেল, আপনার একটু ভুল হচ্ছে মনে হয়, আপনি হয়তো ভাবছেন তের হাজবেন্ড হিসেবে আমি এসবের দায়িত্ব নিব, কিন্তু আমি এটা করতে পারবো না। তের বাবা আমার দিকে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে থাকলো। আমি বললাম, এসব কিছু আপনার, আর আপনার থেকে আপনার মেয়ে পাবে, এগুলোর মালিক তে হবে, এর দেখাশোনার দায়িত্বও তে। যদি এই সব কিছুর দায়িত্ব আমি নিই তাহলে মানুষ বলবে যে আমি শ্বশুরের টাকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছি, এটাতে আমার আপত্তি আছে। আমি আমার নিজের যোগ্যতায় বড় হতে চাই। আমার কথা শুনে তের বাবা বেশ পুলকিত হলেন। তেও অর্থপূর্ণ চোখে তাকিয়ে রইল আমার দিকে। তের বাবা বলল, আচ্ছা, তুমি যা চাও তাই হবে, আমি জোর করব না। তা তোমার বাবার নম্বরটা আমাকে একটু দাও তো। আমার বুকের ভিতর কেমন করে উঠল। জি? তে বলল, আব্বু, তোমাকে আমি কি বলেছিলাম? আরে, আমার মনে আছে তো। আমি ওনাকে আগে বিয়ের কথা বলবো না, আমি ওনাকে আগে বিয়ের জন্য প্রপোজাল পাঠাবো, রাজি তো হয়ে যেতেও পারে, তারপর দেখা যাবে। আর যদি রাজি না হয় তাহলে ফোন রেখে দেব, কোনো সমস্যা তো নেই। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাও, নম্বরটা দাও। আমি একবার তের দিকে তাকালাম, আর একবার তের বাবার দিকে। মোবাইলটা বের করতে যাব, ঠিক তখনই ফোন বেজে উঠলো। আব্বার ফোন। বুকটা ধুক করে উঠলো। আমি ফোন রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আব্বা। তুমি কোথায়? সর্বনাশ, তুমি! আমার আব্বা আমাকে সবসময় তুই করে বলে, কিন্তু যখন কোনো সিরিয়াস বিষয় হয় তখন তুমি। তার মানে কিছু হয়েছে। কি হয়েছে? কি হলো? কথা বলছো না? কোথায় তুমি? আমি শ্বশুর বাড়ি। আমার বুকটা মনে হলো এখনই ফেটে যাবে। আমি শ্বশুর বাড়ি? এটা আমার বাপ জানলো কিভাবে? তুমি থাকো ওখানে, আমি আসছি। তুমি এত বড় লায়ক হয়ে গেছো যে আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো, তার উপরে শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই হয়েছো। তুমি থাকো, আমি আসছি। আব্বা ফোন রেখে দিল। ফোন রাখার পর তে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার আব্বা আসছে। মানে? উনি জানলো কিভাবে? আমি কিভাবে বলবো? আমি উঠে পড়লাম। এখানে থাকা যাবে না একদমই, এখানে থাকা নিরাপদ নয়। আমার অবস্থা আসলেই খারাপ। তের আব্বা বলল, আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আপনি আমার বাবাকে চেনেন না, ওনার মতো রাগী মানুষ আমাদের এলাকাতে আর একটাও নেই। আমাকে যদি এখানে পায় আমাকে চিবিয়েই খেয়ে ফেলবে। আমাকে এখন পালাতে হবে, যে করেই হোক। আরে পালাবে কেন? তে
এর বাবা কি যেন ভাবলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের তো হানিমুন হয়নি, আর মার অবস্থাও এখন মোটামুটি ভালো, তোমরা এক কাজ করো, সিলেটে চলে যাও। ঠিক আছে, ওখানে আমার একটা বাংলো আছে, ওখানে কয়েকদিন থেকে আসো, আর আমি এদিকে তোমার বাবার জন্য ওয়েট করি। উনি আসলে না হয় ওনাকে সামলাবো আমি। আমি আর কিছু ভাবলাম না, আসলে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার কেবল মনে হচ্ছে আব্বা আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। আমি জলদি ঘরের দিকে রওনা দিলাম। তে আমার পিছন পিছন এলো। বাবা আমার পেছন পেছন দৌড়াচ্ছে তার ব্রিটিশ আমলের বন্দুক নিয়ে। আমি দৌড়াচ্ছি প্রাণপণে, কিন্তু যতই দৌড়ানোর চেষ্টা করছি কেন জানি খুব বেশি এগোতে পারছি না। প্রতি মুহূর্তেই বাবার দোনালা বন্দুকটা এগিয়ে আসছে। আমি তো টেনশনে পড়ে গেলাম। এই একটু আস্তে দৌড়াও। আমি ডান দিকে তাকিয়ে দেখি আমি কেবল একা দৌড়াচ্ছি না, আমার সাথে তেও দৌড়াচ্ছে। সবচেয়ে অবাক করার কথা হলো তে দৌড়াচ্ছে বউয়ের সাথে, যেন বিয়ের আসর থেকে আমি ওকে নিয়ে পালিয়েছি। তের পরনে লাল রঙের একটা লেহেঙ্গা, আর সারা শরীর জুড়ে গহনা ভর্তি। গহনার ভারে ঠিকমতো দৌড়াতেও পারছে না। আমি বললাম, তুমি এরকম গহনা আর লেহেঙ্গা পরে দৌড়াচ্ছ কেন? গাধার মতো প্রশ্ন করবে না তো। গহনা ফেলে দৌড়ানোর থেকে গুলি খেয়ে মরে যাওয়া ভালো। আমি আশ্চর্য হয়ে গেলাম, পিছনে একজন বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, আর একজন এই গহনার পেছনে লেগে আছে। আশ্চর্য মেয়ে সাইকোলজি। আমি দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ভাবছিলাম খুব ব্যথা লাগবে, কিন্তু ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। বিছানায় উঠে বসে দেখলাম বুকের ভিতর কেমন ধড়ফড় করছে। মাই গড, যদি এই স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে উপায় আছে? অবশ্য সত্যি হবার সম্ভাবনা কম, আব্বা এখানে আসতে পারবে না। মনটা একটু শান্ত হলে বিছানা ছেড়ে জানালার কাছে আসলাম। বাইরে তখনও খুব বেশি আলো ফোটেনি। বারান্দার দিকে চোখ পড়তেই আমার মনটা ভালো হয়ে গেল। এই সকালবেলা দেখে দেখলাম বারান্দার উপর পা ঝুলিয়ে বসে আছে, হাতে একটা কাচের মগ, ভেতরে তরল রং, দেখতেই মনে হচ্ছে কফি। কিরে ভাই, চা বাগানে বেড়াতে এসে কফি খাচ্ছ? আমি বারান্দায় বেরিয়ে এলাম। আমার পায়ের আওয়াজ পেয়ে তে আমার দিকে ফিরে তাকালো। চারদিকে চা বাগান দেখে কেউ যদি তার মাঝখানে কফির মগ নিয়ে বসে থাকে তাহলে তাকে কি বলা উচিত? ধোয়া ওঠা কফির মগে এক চুমুক দিয়ে তে আমার দিকে তাকালো ভালো করে। কাল থেকে যতখানি চিন্তিত মনে হচ্ছিল আজ ততখানি মনে হচ্ছে না। তে বাংলোর বারান্দায় বসে আছে পা ঝুলিয়ে। আমি ওর পাশে গিয়ে বসলাম। এই চা বাগানে কফি পেলে কোথায়? তে এবারও কিছু বলল না। কাচের মগটা আমার পাশে রেখে সামনে তাকালো। জানিস, এই জায়গা আমার খুব পছন্দের। এখানে বসে থাকলে মনে হয় যেন স্বর্গে বসে আছি। আর সকালটা কি যে চমৎকার লাগে এখানে বসে থাকতে। তাই তো দেখছি শ্বশুর মশাই জব্বর একখানা বাড়ি কিনেছে। তে আমার দিকে তাকালো। খুব আনন্দে হাসছিস মনে হচ্ছে। কাল তো লেজ গুটিয়ে কেমন দৌড় মারলি দেখলাম তো আমি। আর এখন এখন কেন জানি আর ভয় লাগছে না। মনে হচ্ছে না যে আব্বাজান এখানে আসতে পারবে। আর সকালবেলা এমন একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। আর 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 সকালবেলা তোকে এইখানে বসে থাকতে দেখে কেন জানি না খুব ভালো লাগলো। মনে হলো যে গল্পের কোনো নায়িকা বসে আছে বারান্দায়, একটু একটু করে কফির মগে চুমুক দিচ্ছে। চমৎকার একটা গল্পের শুরু। মগটা তুলে এবার আমি চুমুক দিলাম। আমি ভেবেছিলাম তে হয়তোবা চিৎকার করে উঠবে, কিন্তু কিছু বলল না। আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, চল ওই দিকে যাই। বলেই তে বারান্দা থেকে ঘাসের উপরে লাফ দিল। দাঁড়া, ঘুরে আসছি। আরে এইখান দিয়ে আয় না, স্যান্ডেল পরে আসি। আমি খালি পায়ে আসতে পারলে তুই পারবি না কেন? আর সকালবেলা খালি পায়ে হাঁটার মজাই আলাদা। আয়। আমি ওখান থেকে নিচে নেমে গেলাম, তের সাথে হাঁটতে লাগলাম। সত্যি বলবো কি, কখনো আমি ভাবিওনি আমার জীবনে এমন দিন আসবে, এমন একটা চমৎকার দিন। আমরা দুজনে এমন সুন্দর সকালে পাশাপাশি হাঁটছি। তে টুকটাক কথা বলছে, আমি চারদিক দেখছি। চারদিকের পরিবেশ আমাকে মুগ্ধ করে ফেলছে। হাঁটতে হাঁটতে আমি দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য। তে তখনও কথা বলতে বলতে এগিয়ে চলেছে। আমি যে দাঁড়িয়ে পড়েছি এটাও লক্ষ্যই করেনি। যখন লক্ষ্য করলো তখন আমার দিকে তাকিয়ে বলল, কিরে দাঁড়িয়ে পড়লি কেন?
আমি একটু দৌড়ে ওর সামনে এসে দাঁড়ালাম। তে আবার বলল, দাঁড়িয়ে পড়লি কেন? তোকে দেখছিলাম। তে আবারও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। দিন ভালোই কাটতে লাগলো। সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়ে তের সাথে। সকালবেলা একসাথে হাঁটতে বের হই খালি পায়ে, রাতে একসাথে জোনাকি দেখি দুজনে। জীবনটা কেন জানি খুব সুন্দর হয়ে গেল, কিন্তু কয়েকদিনের জন্য। এই মিথ্যে আর কয়েকদিন, এখান থেকে ফিরে গেলেই আবার তো। আচ্ছা, এই মিথ্যেটা কি সত্যি হতে পারতো না? ছি, কি ভাবছি, তে শুনলে কি ভাববে? তবে চিন্তাটা আবার আমার মাথায় এলো। ওই দিন রাতে বারান্দায় বসেছিলাম দুজনে। বাইরে খুব সুন্দর জ্যোৎস্না উঠেছে। আমি মাঝে মাঝে তের দিকে তাকাচ্ছি। তে তাকিয়ে আছে বাইরের দিকে। হঠাৎ তে বলল, জাঙ্কু, ঘুম আসছে, ভিতরে যাবি? না, ভিতরে যেতে ইচ্ছে করছে না। তোর কোলে মাথা রেখে শোবো। আমি একটু অবাক হলাম, হেসে বললাম, শুবি, শো। তে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আমি আস্তে আস্তে তের মাথায় হাত বোলাতে লাগলাম। আমার মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি সৃষ্টি হতে লাগলো, আশ্চর্য ভালো লাগার অনুভূতি। জাঙ্কু, আমি একটা অন্যায় করেছি, তুই কি আমার উপরে রাগ করবি? কি করেছিস? তে কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, বল। না, বলবো না, থাক। আমি আর কিছু জানতে চাইলাম না। এখন না হোক পরে এক সময় জিজ্ঞেস করে নিব। এখন এই চমৎকার সময়টা নষ্ট করতে ইচ্ছে করছে না। সকালবেলা আবার সেই একই স্বপ্ন দেখে ঘুম ভাঙলো। আব্বা বন্দুক নিয়ে আমার পিছনে দৌড়াচ্ছে। তবে আজ হোঁচট খাওয়ার আগেই ঘুম ভাঙলো। পেট ডাকে, ওঠ, গুড মর্নিং। তোকে গুড মর্নিং বলতে পারছি না কেন? তে কোনো কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওর পিছন পিছন গেলাম। বারান্দায় এসে আমার বুকে 420 ভোল্টের একটি শক লাগলো। আমার মনে হলো তের পিছনে না আসাই বোধহয় ভালো ছিল। বারান্দায় একটা টেবিল পাতা ছিল। টেবিলের চারপাশে 4টা চেয়ার। সেই 4টা চেয়ারের একটাতে আমার আব্বা বসে আছে, আর একটাতে তের আব্বা। 3 নম্বরটাতে তে গিয়ে বসলো। আমার প্রথমে মনে হলো আমি স্বপ্ন দেখছি, এটা তো হতেই পারে না। কিন্তু স্বপ্ন তো একটু আগেই দেখছিলাম। তে আমাকে ডেকে আনলো। তাহলে কি স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখছি? ইনসেপশন মুভিতে যেমন হয়। আব্বা চা খাওয়ায় ব্যস্ত, আমার দিকে তাকায়নি এখনো। আমি কি করব ঠিক এখন আমার মাথায় কাজ করছে না। দৌড় কি মারবো? তের বাবা তখন বলল, দাঁড়িয়ে কেন, বসো। তে, ওকে চা দে। তে টিপট থেকে চা ঢালতে শুরু করলো। আমি দুরু দুরু বুক নিয়ে চেয়ারে বসলাম। চায়ে একটা চুমুক দিয়ে আব্বা তের দিকে তাকিয়ে বলল, তোমরা কবে বিয়ে করেছো? জি আঙ্কেল, এই 2 সপ্তাহ আগে। আব্বা থেকে জোরে একটা ধমক দিল, এত জোরে যে আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যেতে নিল। আব্বা বলল, আঙ্কেল বলছো কেন? আমি তোমার আঙ্কেল হই? আমি ভেবেছিলাম তে ধমক খেয়ে ভয় পাবে অথবা মন খারাপ করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তে হেসে ফেলল। আরে, এই মেয়ের সমস্যা কি? এই মেয়ে হাসে কেন? তে বলল, সরি বাবা। আব্বা বলবা, কোথায় করেছো বিয়ে? জি, মগবাজারের কাজী অফিসে। দেনমোহর কত করেছো? আমি পড়লাম বিপদে, আল্লাহই জানে তে কি বলবে। জি, 5,01,000 টাকা। এবার আব্বা আমার দিকে তাকালো। বিয়ে যে করলি, বউকে দেনমোহরের টাকা দিবি কোথা থেকে? আমি মনে মনে একটু প্রসন্ন বোধ করলাম। আব্বা তুমি থেকে তুইতে নেমে এসেছে, তার মানে রাগ একটু কমেছে। কিন্তু পরক্ষণেই আমার মনে আরেকটা চিন্তা মাথায় এলো। আব্বার ভাবচক্কর দেখে মনে হচ্ছে আব্বা আমার আর তের বিয়েটা সত্যি বলে ধরে নিয়েছে। ও মাই গড, এটা তো আরো বড় সমস্যা। আব্বা যদি কাবিননামা দেখতে চায়, ওটা নীলক্ষেত থেকে বানানো। আমার মনের কথা মনেই রইল। বাবা বলল, কাবিননামা কোথায়? সর্বনাশ আঙ্কেল, ওটা তো সঙ্গে আনিনি। বাবা আবার তের দিকে তাকালো। তে একটু জিহ্বা কামড় দিয়ে বলল, বাবা। তের বাবা এতক্ষণ চুপ ছিল। বাবাকে বলল, আরে বেয়াই সাহেব, এবার একটু শান্ত হন। আমি তো আপনাকে বললাম ওদের খুব একটা দোষ নেই, আমার মায়ের জন্য ওরা এমন করেছে। তারপর তেকে বলল, তুই জামাইকে ঘরে নিয়ে যা, আমি বেয়াই সাহেবের সাথে একটু কথা বলি। তে আমাকে নিয়ে পেছনের বারান্দায় চলে এলো। আমি একটু হাত ছেড়ে বাঁচলাম। আব্বার সামনে ঠিকমতো দমও নিতে পারছিলাম না। তে
আবার বারান্দায় পা ঝুলিয়ে বসলো। আমি বললাম, আমার বাপ এখানে আসলো কিভাবে? আর তুই বুঝতে পারছিস কি হতে চলেছে? এরা তো আমাদের সত্যি সত্যি বিয়ে দেবে। আমি তো কিছুই ভাবতে পারছি না। তে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর আমার হাত ধরে বলল, আমার সাথে বিয়ে হলে কি তোর অনেক সমস্যা হয়ে যাবে? তের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, মানে? মানে হলো আমি চাই তোর সাথে আমার। তে চুপ হয়ে গেল। আমি কেবল অবাক হয়ে তাকিয়ে রইলাম তের দিকে। এতদিনের পরিচিত তেকে অনেকটাই অপরিচিত মনে হতে লাগলো। কিছুক্ষণ চুপ থাকার পর তে বলল, আব্বু যখন বিয়ের কথা বলল, জানিস সবার আগে আমার তোর কথাই মনে হয়েছে। নকল হোক আর আসল হোক, আমি এটাই চেয়েছি। তে আমার হাতটা ছেড়ে দিল। কিন্তু তুই যদি না চাস তাহলে? এখন তো তেমন কিছু হয়নি। আমার কেন জানি রাতের সেই ভালো লাগার অনুভূতিটা ফিরে এলো। বললাম, তুই কি আমাকে তুই করেই বলবি বিয়ের পরও? তাহলে কিন্তু হবে না, তুমি করে বলতে হবে। পারবি? তে হেসে ফেলল। তোকে কোনোদিনও তুমি বলবো না। আচ্ছা, যা ইচ্ছে বলিস, কিন্তু যে মিথ্যেটা ওনারা সত্যি ভেবে বসে আছে সেটার কি হবে? ব্যাপার না। তবে একটা ব্যাপার আমি বুঝতে পারছি না যে আমার আব্বাকে এই খবরটা কে দিল। এবার তে আমার দিকে তাকালো, বলল, আসলে তোকে একটা কথা বলতে চেয়েছিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তোর আব্বাকে আমি ফোন করে সব বলেছিলাম। কি? প্লিজ রাগ করিস না। রাগ করব না। তে আর দাঁড়ালো না, বারান্দা থেকে লাফ দিয়ে বাগানের দিকে দৌড় মারলো। তুই কোথায় যাস? দাঁড়া। আমি নিজেই ওর পেছন পেছন দৌড়াতে লাগলাম। এইভাবে শুরু হলো তে আর জাঙ্কুকের ভালোবাসার গল্প। পরে অবশ্য ওরা ঢাকায় ফিরেই সাথে সাথে বিয়ে করে নেয়। কিন্তু ব্যাপারটা সবার কাছে অজানা ছিল যে ওদের প্রথম বিয়েটা মিথ্যে ছিল। কিন্তু পরে ওরা সব নিয়ম মাফিক মেনেই সত্যিকারের বিয়ে করে। ভালো থাকুক টেকুকের ভালোবাসা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।